আহমেদ, কথা বলো তো ভাই একটু। জুমে যারা আছো কথা বলো। জি স্যার, দেখা এস যাচ্ছে। এস এম এস না, কথা বলো। মালিহা, কথা বলো। আচ্ছা, লাইভ সেশনে যারা থাকবেন তারা হচ্ছে কাইন্ডলি হচ্ছে আমাদের ক্লাসে ক্লাসে জয়েন করেন, যেহেতু আমি লিংক দিয়ে দিছি। আর কমেন্টস আসলে দেখার সুযোগ পাবো না, কারণ কমেন্টস গুলো আমি দেখবো একদম সবার শেষের দিকে। তাহলে নেক্সট টাইম যদি কথা বলতে হয়, তাহলে এই এই সেশন গুলাতে মানে ক্লাসে, জুম ক্লাসে আপনাকে জয়েন করতে হবে। তাহলে জয়েন করলে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। আর যে লাইভ থেকে মনে করেন যে লাইভ থেকে কথা বলবেন, আসলে আপনাদের যে কমেন্টস গুলা সেগুলো আমি পরবর্তীতে দেখবো, এখন দেখতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমি স্কিপ করে দেই। ওকে, এটা স্কিপ করে দিলাম, মেজাজ শেষ। ওকে, প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করতেছি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। সম্মানিত গার্ডিয়ান বৃন্দ, আপনাদেরও স্বাগত জানাচ্ছি। মূলত আপনাদের ভালোর জন্য আমি মূলত একটা সেশন প্রোগ্রাম আয়োজন করেছি অ্যাজ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্সির স্টুডেন্ট হিসেবে, এবং অপরদিকে দীর্ঘদিন এই কোচিং জগতে থাকার কারণে আমার যে এক্সপিরিয়েন্সটা আছে, বলতে পারেন একটা দায়বদ্ধতার জায়গা থেকেও বটে। তো আমি আপনাদের জন্য যে সেশনটা করেছি এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনারা এই যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন, আপনাদের অবস্থা কিন্তু করুন। ঠিক আছে, একদম অবস্থা করুন। এই যে আমি আপনাদের দেখাচ্ছি, আমি কেন এই জিনিসটা নিয়ে এত লেগে পড়ছি, এটার পিছনে অনেকগুলো কারণ আছে। হ্যাঁ, আপনারা যদি হচ্ছে জায়গাটা চেঞ্জ করতে চান, এই জায়গাটা যদি চেঞ্জ করতে চান, তাহলে আপনাদের সবাইকে সচেতন হতে হবে। এর কোনো বিকল্প নাই। ঠিক আছে, কোনো বিকল্প নাই। এটা এক বছরের যে পরিবেশ পরিস্থিতি, বিষয়টা কিন্তু এমন না। এই পরিবেশ পরিস্থিতি এক বছরের না, এই পরিবেশ পরিস্থিতি দীর্ঘদিন ধরে হয়ে আসতেছে। যে আপনারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে পাশ করেন না, বরঞ্চ ফেল করেন। তা আবার একজন দুজন না। ঠিক আছে, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেল করেছেন 86.67%। যদিও এখানে একটু মানে বিবেচনা করার মতো বিষয় আছে, কিন্তু তারপরেও তো ফেলের কাতারেই তো আছেন, তাই না? তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেহেতু ইংরেজির একটু ঝামেলা থাকে, ওইটা নাহলে হিসাবটা বাদ দিলাম। কিন্তু বাকি বিশ্ববিদ্যালয়গুলা, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়, কি দোষ করছে? এখানে আপনারা ছেলেমেয়েরা পাশ করতে পারেন না? এখানে তো নির্দিষ্ট কোনো কন্ডিশন নাই, নির্দিষ্ট কোনো সত্য নাই, নির্দিষ্ট কিছুই নাই। কোচিং করেন, সবকিছুই করেন, তাহলে কি এমন ব্যতিক্রম বিষয়াদি আছে যে যার কারণে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয় 60% স্টুডেন্ট গত বছরে ফেল করছে? এর আগের বছরগুলোতেও সেম একই ধারাবাহিকতা অব্যাহত আছে, একই ধারাবাহিকতা। 60-র উপরে ছেলেমেয়েরা আপনারা প্রায় ফেল করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, 40 পান না। ঠিক আছে, অর্থাৎ প্রায় 16-17 হাজার ছেলে মেয়ে পরীক্ষা দেয়। যেমন গত বছর 15,625 জন ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, তার আগের বছর পরীক্ষা দিয়েছে হচ্ছে 16,904 জন, তার আগের বছর পরীক্ষা দিয়েছে হলো 17,710 জন। এর মধ্যে থেকে 40% ছেলে মেয়েরা আপনারা পাশ করেন, সব মিলে 40% করেন, 8,000 স্টুডেন্টও পাশ করেন না। হ্যাঁ, দেখা যাচ্ছে যে 7,000, 5,000, 4,000 এমন সামথিং ছেলে মেয়েরা পাশ করেন। অনুরূপ ভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেম অবস্থা। হ্যাঁ, এর আগের বছর তো 71% ছেলেমেয়েরা ফেল ফেল করছিলেন, গত বছর আপনারা ফেল করছিলেন 48 দশমিক মানে 48% এমন আর কি। তার আগের বছরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনারা প্রায় 60% ছেলেমেয়েরা ফেল করছিলেন, মানে 40% ছেলেমেয়েরা শুধু পাস করছিলেন। একইভাবে জিএসটির জায়গাটা যদি আপনারা একটু দেখেন, জিএসটি তেও দেখবেন যে 40% ছেলেমেয়েরা আপনারা গত বছর ফেল করছেন, 40% মানে 40%। হ্যাঁ, এখন আবার এখানে 30-এ পাস, যদি 40-এ পাস বলতো জিএসটি তে, যেখানে আলাদা কোনো কন্ডিশন নেই, কিচ্ছুই নেই, অথচ দেখেন আপনাদের কি বেহাল অবস্থা। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই জায়গায় আমরা কি পড়াই না আপনাদের? আপনারা কি পড়েন না? হ্যাঁ, আমরাও পড়াই, আপনারাও পড়েন, কিন্তু দিন শেষে ফলাফল জিরো। এর পিছনে অনেকগুলো কারণ আছে, অনেকগুলো মেলা কারণ আছে। এই কারণগুলা মূলত আমি আইডেন্টিফাই করেছি, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে আমি এই জিনিসগুলো আইডেন্টিফাই করছি। এবং এই জিনিসগুলাই আপনারা তো দেখতে পাচ্ছেন, তাই না? এই একটু, হ্যাঁ, এসএমএস দিতেছো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এসএমএস দাও, কিন্তু আমার সঙ্গে সরাসরি কথা বলো, সমস্যা না, আমি রাগ হবো না তো। তোমাদের সঙ্গে কথা বলার জন্যই জুমে লিংক দিয়েছি, ইচ্ছা মতো কথা বলবা। আর এ প্রসঙ্গে আজকের ক্লাস তো বড় হবে না, কারণ পার্টিসিপেশন তো খুবই কম। তো আমি
এই যে জিনিসটার উপর, যে জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি, এই জিনিসটার উপর ছোট ছোট ভিডিও করব। কেন করব জানেন? আমাদের পেইড ব্যাচের ছেলে মেয়েদের জন্য, এবং পরবর্তীতে যখন যারা আমার এই ভিডিও সেশন গুলো গুরুত্ব বুঝতে পারবে, তারা খুঁজে দেখবে তাদের জন্য। তো যেহেতু এখন ইনস্ট্যান্ট আহামরি বেশি সংখ্যক স্টুডেন্ট তোমরা আমাদের ক্লাসে জয়েন করো নাই, হয়তো ইন ফিউচারে অনেক স্টুডেন্ট সহকারে গার্ডিয়ানরাও জয়েন করবা, কারণ আমার এটা পুরো দমে বিশ্বাস আছে। কারণ পরবর্তীতে গার্ডিয়ানরা কোনো দিকেই আশ্বাস দেওয়ার মতো অথবা ভরসা করার মতো যখন পরামর্শ পায় না, তখন কিন্তু ম্যাক্সিমাম গার্ডিয়ানরা আমাকে নক করে, এবং আমার প্রচুর পরিমাণে গার্ডিয়ানের সঙ্গে কথা হয়। তো আপনারা যারা গার্ডিয়ান আমার কথাগুলো শুনতেছেন, ইনশাল্লাহ আপনারা নক করবেন, সমস্যা নেই। কিন্তু আমি পূর্ববর্তী বছরগুলোর মতো অত ফ্রি থাকবো না, কারণ আমি আর আগের মতো নর্মাল বা ফ্রি নেই। আমি চার্টার অ্যাকাউন্টেন্সিতে আছি। অ্যাজ এ রেজাল্ট আমার সারাদিনই ব্যস্ততার মধ্যে থাকবে, রাত্রে বেলা অফিস থেকে এসে বা ফার্ম থেকে এসে আপনাদের সঙ্গে কথা বলা বা আপনাদের পরামর্শ দেওয়া, এই সময় সুযোগ কিন্তু আমার হবে না, বা আমি নিজে বিরক্ত হব। তো সেই জায়গা থেকে আমি আপনাদের জন্য এই জিনিসগুলো করে যাচ্ছি, কারণ এই জিনিসগুলো নিয়ে কাজ করার সময় সুযোগ আমার আর পরবর্তীতে হবে না। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন উত্তর পর্ব। হ্যাঁ, আজকে তোমরা যে কয়জন ছেলে মেয়ে আমার সঙ্গে জয়েন আছো, তোমাদের সবার কথা আমি শুনবো, ঠিক আছে? প্রত্যেকটা ছেলে মেয়ের কথা শুনবো। তোমরা যারা লাইভে আছো বা পরবর্তীতে লাইভটা দেখবা, বা আপনারা যারা দেখবেন, দয়া করে পরবর্তী সেশন যেদিন আমি দেব, দয়া করে আপনারা ক্লাসগুলোতে জয়েন করিয়েন। পরবর্তীতে আমার নক করলে আমি কিন্তু রেসপন্স করবো না, তখন মন খারাপ করা যাবে না। আমি আগেই বলে দিলাম এই বছর। যেমন অনেকেই মন খারাপ করেন, অনেক ভাইয়ারা হচ্ছে SMS এ রিপ্লাই দেয় না, মন খারাপ করা যাবে না। অন্যরা অন্যদের হিসাব, কিন্তু আমাকে এসে এগুলা ইমোশনাল ব্ল্যাকমেল করলে এখন আর পাত্তা পাবেন না। আচ্ছা, যাই হোক, আমি আর অতিরিক্ত কথা না বলি, তাহলে আমি আমার উদ্দেশ্যটা বললাম, যে আপনাদের অবস্থা ভালো না, আপনারা পড়াশোনা করেন, আমরা পড়াশোনা করাই, আপনারা যে সিস্টেমে পড়েন বা আমরা যে সিস্টেমে পড়াই সবই ঠিক আছে, কিন্তু দিন শেষে রেজাল্টের বেলায় আসেন যে রেজাল্ট কিন্তু ভালো না, তার মানে কি আমাদের সিস্টেমে ভুল আছে। এটা মাথায় রাখবেন। তাহলে স্পষ্ট আমাদের সিস্টেমে ভুল আছে, অথবা যদি আমাদের সিস্টেম ঠিক থাকে কিন্তু কিছু না কিছু ছোটখাটো বিষয় জানা বোঝার জন্যই মূলত সবকিছু নষ্ট হয়ে যায়। তাহলে এই জিনিসটা যাতে নষ্ট না হয়, সেই জন্যই আমার এই প্রচেষ্টা। তাহলে আজকে আমরা প্রথম প্রশ্নোত্তর পর্ব করব। তো স্বাভাবিকভাবে এখন আমি তোমাদের প্রশ্নের উত্তর নিব, ঠিক আছে? তো প্রশ্ন উত্তর করার জন্য তোমরা স্টেপ বাই স্টেপ একজন করে হ্যান্ড মানে হাত উঠাবা। আমি তাকে বলবো যে তুমি কথা বলো, তাহলে তুমি আমার সঙ্গে কথা বলতে পারবা। হ্যাঁ, ঠিক আছে? তোমরা যাদের যার যার কোশ্চেন থাকবে তারা একটু হ্যান্ড রাইজ করবা। তোমাদের দেখো জুমে হ্যান্ড রাইজ করার জায়গা আছে, নাহলে সবাই মিলে যখন অন হবে তখন ধরো যে চিল্লাপাল্লা হবে। হ্যাঁ, তো দেখো তোমরা সবাই পড়াশোনা করতেছো পাবলিকিয়ান হওয়ার জন্য। তাহলে কিভাবে পড়াশোনা করলে তোমরা পাবলিকিয়ান হতে পারবা, এর এগেইনস্টে আমি তিনটা শুধু গাইডলাইন দিব বা তিনটা বিষয় আলোকপাত করব, ঠিক আছে? ওই তিনটা বিষয়ের উপরেই মূলত আমি এই ফাইলটা রেডি করছি। এই ফাইলের উপর কিন্তু আমি ভিডিও তৈরি করব, তোমরা এগুলো দেখবা ছেলেমেয়েরা, ঠিক আছে? আপনারা গার্ডিয়ানরাও দেখবেন। তো এর মধ্যে তোমাদের সকল প্রশ্নের উত্তর মূলত এই সোড অ্যানালাইসিস এর ভিতরে আছে। যেমন প্রথম যে প্রশ্নটা, যে ভাই আমাদের কিভাবে শুরু করা উচিত, এটা মূলত সোড অ্যানালাইসিসে আছে, ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা ছেলেমেয়েরা এখন আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবো। বলো তো, তোমরা যারা ইনস্ট্যান্ট এখন জয়েন অবস্থায় আছো, তোমরা হয়তো বা বিভিন্ন কোচিং প্রতিষ্ঠানে ভর্তি হইছো বা অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হইছো। তো ইনস্ট্যান্ট এখন কি নিয়ে সমস্যা ফেস করতেছো, বলো, শেয়ার করো। আমি আরো সময় দেব, আজকে প্রথম সেশন, এরপর আরো অনেকগুলো সেশন দেবো। হ্যাঁ সিপাত, বলো। প্রথমত হচ্ছে যে ঢাবি সি ইউনিটের পাশাপাশি কি ওই যে ঢাবি আইবিএ বা অন্যান্য গ্রুপের বা অন্য ইউনিটের প্রিপারেশন নেওয়া কি উচিত হবে কিনা, বিশেষত ঢাবি সি ইউনিটের সাথে ঢাবি আইবি এর। আচ্ছা, তুমি যে কোশ্চেনটা করলা না, এই কোশ্চেনটা সেম আমাদের মালিহারও, ঠিক আছে? যে আমাদের ইয়েস স্যার। মালিহা আছে, মালিহাও এই কোশ্চেন করছে। আর হচ্ছে আরো একজন আমাদের আছে, আরো একটা আমাদের পেইড ব্যাচের ছেলে মেয়ে আছে, ও আইবি এর প্রস্তুতি নিতে যাচ্ছে। স্যার স্যার আমি করতে চাইছিলাম প্রশ্নটা। হ্যাঁ, তো যাই হোক, তো আমাদের আরো ছেলে মেয়ে আছে, বা আপনারা যারা গার্ডিয়ান আছে, বা তোমরা আরো ছেলে মেয়ে আছো, পরবর্তীতে যখন আমার লাইভ সেশনটা দেখবা তোমরা অনেক ছেলে মেয়ে আছো আইবি এর নাম শুনছো ঢাকা বিশ্ববিদ্যালয়ের। হ্যাঁ, তো ওরা একটা হাইপ আছে এবং বাস্তবতায় ওরা ভালো। আইবি, ঠিক আছে, ওরা ব্র্যান্ড একটা। তো এখন তোমরা যারা একটু ভালো,
তারা মনের মধ্যে ওই ইচ্ছা পোষণ হচ্ছে, আচ্ছা আইবিএ পরীক্ষা তো দেবো, যেহেতু দেওয়া যাবে একবারেই আবার ফার্স্ট টাইম, তাহলে কেন আমি পরীক্ষা দেবো না। কিন্তু সমস্যা হলো এই জায়গায় আইবিএ যে সিলেবাসটা সেটা হলো আলাদা, আর সিট সংখ্যা বেশি না তো, সিট সংখ্যা খুবই কম। আমার কথা মনোযোগ দিয়ে শোনো, সিট সংখ্যা 100টার মতো সামথিং অথবা 120টা এমন। তো সিলেবাসটা আলাদা। সরি, আমার ঠিক মনে আসতেছে না, কেন জানি কি জানি দিলাম না মালিহা, সম্ভবত ইংরেজি আছে, অ্যানালিটিক্যাল এবিলিটি আছে, আর ম্যাথ আছে। যাই হোক আমার মাথার মধ্যে জি নাই, স্যার। অনেকগুলো জিনিস তো। বাংলা বাংলা মনে হয় নেই, বাংলা নেই, ইংরেজি, ম্যাথ আর হচ্ছে অ্যানালিটিক্যাল। অ্যানালিটিক্যাল এবিলিটি, এমন সামথিং একটা সিলেবাস। এগুলো নিয়ে আমি আরো ইংলিশ ডিটেলস ম্যাথ বলবো নি। অ্যানালিটিক্যাল। এখন সমস্যা হলো সিলেবাসটা তো ভিন্ন, নাম্বার ওয়ান। নাম্বার টু, কোশ্চেন গুলো ইংরেজি। এখন তুমি যতই ক্লাস টপার হও বা কলেজ টপার হও, ওইটাতে আমার কোনো ডাউট নাই, না তুমি আসলেই ভালো বা তোমরা আসলেই ভালো। সমস্যা হলো যতই তুমি কলেজ টপার হও না কেন, তোমরা ম্যাক্সিমাম কলেজ টপার অথবা আমি পর্যন্ত, অন্য কারো উদাহরণ আর কেন দেবো, আমি পর্যন্ত বা আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করা অনেক তোমার বড় ভাইয়েরা ইংরেজিতে ভালো না, এটা বাস্তবতা। তাহলে ইংরেজিতে ভালো না হওয়ার কারণে তুমি যখন আইবির প্রস্তুতি নিবা তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবা। তাহলে তখন কি হবে জানো, একুলো যাবে ওকুলো যাবে। তাহলে এক্ষেত্রে কি করতে হবে, সবারই আইবির প্রস্তুতি নেওয়া উচিত না, এটা হলো প্রথম কথা। এখন কারা নিবে, যাদের রেজাল্ট ভালো আছে একাধারে, একাধারে যারা ইংলিশ একটু ভালো বোঝে তারা আইবির প্রস্তুতি নিবে, এবং একাধারে যারা আসলে পড়ুয়া স্টুডেন্ট, এটা মাথায় রাখতে হবে, যারা আসলে পড়ুয়া একটু পড়াশোনা করে বা করে আসছে এমন স্টুডেন্ট আইবিএর প্রস্তুতি নিবে। এবং একই সঙ্গে শুধু তারা না এখানে বলি, যা সি ইউনিটের প্রস্তুতি কমপ্লিট হবে তারা আইবিএর প্রস্তুতি নিবে। কথাগুলো বুঝতে পারছো, যে একাধারে আগে থেকে পড়ুয়া ইংরেজি ভালো বোঝে, একই সঙ্গে সি ইউনিটের প্রস্তুতি কমপ্লিট হয়েছে, তারপর আইবিএর প্রস্তুতি। শুধু আইবিএর জন্য লড়াই করবা, তাহলে মাথায় রাখতে হবে, বা আমি ধরে নিব যে তুমি বড় লোকের বাচ্চা কাচ্চা। অর্থাৎ বেসিক্যালি যেটা হয়, আইবিএর প্রস্তুতি ওই সকল ছেলে মেয়েরাই নেয় যে হয় আইবিএ না হলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ অথবা ব্রাক, ঠিক আছে। আর ইংলিশ মিডিয়ামের ছেলেরাই আইবিএর প্রস্তুতিটা বেশি নেয়। তো এর মানে এই না যে তোমরা নেও না, এই বিষয়টা আসলে এমন না, কিন্তু তোমাদের উচিত হবে আগে সি কমপ্লিট করা, এরপর হলো আইবিএর প্রস্তুতি নেওয়া। এখন দুইটা যখন একসঙ্গে ক্যারি অন করতে যাবা, এখন বুঝতে হবে যে তুমি আসলে দুইটা একসঙ্গে ক্যারি অন করতে পারতেছো কিনা। সবাই তো পারবা না, তাহলে যারা পারবা তারা নিবা, যারা পারবা না তারা নিবা না। তবে এই ক্ষেত্রে আমি বারবার বলবো যে তুমি ধরো বড় বড় লোকের বাচ্চা কাচ্চা না, ঠিক আছে, তুমি বড় লোকের বাচ্চা কাচ্চা না, তাহলে তুমি যদি এই রিস্কটা নাও, যদি তোমার না হয় তখন কি করবা, তখন বিপদ না, তখন কিন্তু বিপদ। এ কারণে আমি তোমাদের যেটা বলবো, তোমরা যে সকল ছেলে মেয়ে আইবি এর কথা বলতেছো, প্রস্তুতি নিতে আমি বারণ করতেছি না, কিন্তু প্রেক্ষাপট বা তোমার অবস্থা তোমাকে বুঝতে হবে। প্রস্তুতি বা প্রেক্ষাপট সম্পর্কে যদি তোমার সঠিক ধারণা না থাকে, তাহলে দেখবো পরবর্তীতে মানে ওই যে আমও গেল ছালাও গেল, বিষয়টা এমন হবে। তাহলে এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, তোমরা যারা একটু ভালো, হ্যাঁ তোমরা যারা একটু ভালো, তোমরা আগে সির প্রস্তুতি নাও। এখন সির প্রস্তুতি নাও, নিলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি, তারপরে হচ্ছে ওইদিকে রাজশাহী গুচ্ছ, এগুলাতে তো থাকতেছে যে একটা নালা আর একটা, একই যেহেতু প্রস্তুতি। আর যদি শুধু আইবিএ নাও, তাহলে আইবিএ ক্ষেত্রে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ তোমার কপালে জুটবে, অথবা জাহাঙ্গীরনগরের আইবিএ এর আলাদা পরীক্ষা হয়, স্বাভাবিকভাবে একই সিলেবাস, ওখানে সম্ভবত 50টা সিট। আর আমাদের রাবির আইবিএ আছে, রাবির আইবিএ তে আবার হচ্ছে কি ওই রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিটে যেভাবে পরীক্ষা হয় সেভাবে পরীক্ষা হয়, স্বাভাবিকভাবে ওই আইবিএ এর জন্য নতুন করে প্রস্তুতির দরকার নাই। আর বিইউপির বিবিআইবি আছে কিনা আমার জানা নাই, সম্ভবত বিইউপির হচ্ছে এমবিএ তে আইবিএ থাকলে থাকতে পারে, যাই হোক আমার অমনটা আর কি সেন্স কাজ করতেছে না, ওখানে এমবিএ তে থাকতে পারে। তবে বিইউপির বিবিএ যেটা সেটা আবার স্ট্যান্ডার্ড, সেখানেও তো সম্ভবত কি আছে, আলাদা একটা সিলেবাস আছে। আমি কি বিইউপি এখানে অ্যাড করছি, একটু দাঁড়াও তো আমি তোমাদের দেখাই, দেখে বলি, হ্যাঁ মিস্টেক হলে বিষয়টা কেমন হয় না, আমার কাছে সবই আছে। মানে অনেকগুলো জিনিস নিয়ে তোমাদের বা কাজ করি, তো এজ এ রেজাল্ট হচ্ছে মাথার মধ্যে এখন কিছুই নাই, আর অনেকগুলো বিষয় মাথায় নিয়ে কাজ করলে আসলে থাকেও না, দেখে দেখে একটু বলা লাগে। আচ্ছা দেখি, এই যে হচ্ছে আমাদের বিইউপি সিলেবাস হচ্ছে ইংরেজি, সাধারণ জ্ঞান, আর হচ্ছে সাধারণ গণিত। দেখতে পাচ্ছ কি তোমরা বিইউপি সিলেবাসটা?
এখানে বিউপি আচ্ছা সিলেবাসটা হচ্ছে সাধারণ জ্ঞান, সাধারণ গণিত আর ইংরেজি। তাহলে এবং কোশ্চেন হয় ইংরেজিতে। তার মানে তোমরা এটা মানে ধরে নিতে পারো যে যারা আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ প্রস্তুতি নেবে তারা একটু অ্যাডভান্টেজ পাবে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইবিএ তে। এছাড়া হচ্ছে বিইউপি, বিইউপি তে যেহেতু ইংরেজিতে কোশ্চেন হবে বা ইংরেজি ভালো পারো, কিন্তু ওখানে আবার হচ্ছে সাধারণ গণিত আছে, আবার সাধারণ জ্ঞান আছে। তো মানে জগা খিচড়ি একটা অবস্থা। তোমরা নিজেরাই দেখো যে আইবি এর একটা সিলেবাস বিশাল, বা একটু কঠিন সিলেবাস, এর সঙ্গে আবার দেখো হচ্ছে যদি বিইউপি কে টার্গেট করো মানে জগা খিচড়ি একটা অবস্থা হবে। তো এই লোড গুলো আসলে সবাই নিতে পারবা না। এ কারণেই আমি আইবিএ প্রস্তুতির ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে বলবো। ঠিক আছে, এখন বলো, এখন তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার ভাইয়া আমার প্রশ্ন করার জন্য, হ্যাঁ বলো বলো, এক এক করে বলো, আমি শুনতেছি। আচ্ছা আমি আগে বলি, এটা হচ্ছে যে, কারণ প্রশ্ন করার জন্য প্রশ্ন হচ্ছে যে আপনি যে পিন দিচ্ছেন 12 সপ্তাহের সি ইউনিটের জন্য কি এই রুটিন অনুযায়ী পড়লে প্রতিদিন যেই পড়াটা দিচ্ছেন ওইটা যদি আমি এনশিওর করি যে না, আমি প্রতিদিনের যেই পড়াটা আছে ওটা যদি কনফার্ম করি তাহলে আমার প্রস্তুতি 3 মাস পরে আসলে সম্পূর্ণ হবে কিনা। যদি এটা হয় তাহলে হচ্ছে যে প্রতিদিনের পড়াটা কাভার করে যদি পারি যে না দেখতেছি আমি পাশাপাশি কিছু সময় পাচ্ছি নেওয়ার, তখন যদি মনে, তখন নিলে আর কি। আর যদি যে না আমি সারাদিন এটাই করতে হিমশিম খাইতেছি তাহলে আমি আইবিএস হ্যাঁ পরীক্ষা দেখো বাদ দিব আর দেখো কি, এই দেখো যে। দেখো, এখানে বলি, তুমি যেটা বললা এই সিস্টেমেই তোমাদের সঙ্গে সি ইউনিটে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ রেজাল্ট করবে, পজিশন করবে, ওদের মধ্যে থেকে অনেকে আইবিএ তে চান্স পায়, আইবিএ তে চলে যায়। ওরা কিন্তু এই সিস্টেমে পড়াশোনা করে। বুঝতে পারলাম? তোমরা তোমাদের ব্যাচের বা আগের তোমাদের বড় ভাইরা বা আমাদের ব্যাচের অনেকেই কিন্তু সি ইউনিটেও চান্স পাইছে বা টপ হয়, তারা আবার আইবিএ তেও চান্স পায়। তো ওরা হলো এই সিস্টেমে আগায়, অর্থাৎ সি কনফার্ম করে তারপর আইবি এর প্রস্তুতি নেয়। তার তার মাল্টি ট্যালেন্টেড হয়ে যায়। তো এক্ষেত্রে আমি তোমাদের বলবো, যদি আইবি একদম ধারাবাহিকভাবে আইবি এর প্রস্তুতি নাও, তাহলে তোমার যদি কোথাও না হয় ব্যাকআপ হিসেবে তোমার এখন প্রাইভেট ছাড়া আর কোনো উপায় নেই, নাহলে সেকেন্ড টাইম। এটা একদম আমি চূড়ান্ত লেভেলের রিস্ক বলবো। তাহলে সেক্ষেত্রে তোমাদের উচিত হবে কি, সেক্ষেত্রে তোমাদের উচিত হবে আসলে সি কনফার্ম করে তারপর হচ্ছে আইবি এর দিকে আগানো। আর এক্ষেত্রে আমি তোমাদের বরাবর একটা বিষয় বলে থাকি, সেটা কি জানো? সেটা হলো পড়াশোনাটা যদি তুমি করো রেগুলার, রেগুলার আসলে 6 ঘন্টা পড়াশোনা করতে পারলে সি ইউনিটের যে প্রস্তুতি কভার করা সম্ভব 3 মাসে সম্ভব, বরঞ্চ আড়াই আড়াই মাসে সম্ভব। আর এক্ষেত্রে যে সকল ছেলেমেয়েরা একটু কলেজ থেকে পড়াশোনা করে আসছে, তাদের তো 2 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করা সম্ভব। স্পেশালি আমার টিউটোরিয়াল সিরিজের ক্লাসগুলো দেখো, টিউটোরিয়াল সিরিজকে ফলো করো, দেখবে কমার্সের সাবজেক্টগুলো একদম উধাও হয়ে গেছে। আর আমি তোমাদের বাংলা ইংরেজি সাজেশন দেবো নি, কি কি টপিকস পড়তে হবে কি করতে হবে, ওগুলা থেকে ওই টপিকস গুলো পড়বা বা যেভাবে শিখে নেওয়া দরকার সেভাবে শিখে নিবা। দেখবা ইজিলি তোমাদের 2-2.5 মাসের মধ্যে কোর্স কমপ্লিট হয়ে যাবে, তখন তোমরা দিব্যি আইবি এর প্রতি ঝুঁকে পড়তে পারবা বা আইবি এর প্রস্তুতি নিতে পারবা। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস সংযোজন করি, সেটা হলো কি জানো? আমি কিন্তু এই আইবি এর কোশ্চেন সলভ করার কারণে ফেল করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে। ইংরেজিতে আমাদের কোশ্চেন, মানে ইংরেজিতে সত্য ছিল 9.6, আমাদের সময় সত্য ছিল 9.6। আগে 10 ছিল, 10 সরি 12 ছিল। ঠিক আছে, 12 থেকে কমায় আমাদের সময় যেহেতু মার্কেটিং ফাইন্যান্স অ্যাড করছে, তখন হচ্ছে 9.6। আমার কিন্তু 9 আসছিল। আর আমার এইদিকে টোটাল মার্ক ছিল 158.50। যদি পাস করতাম শুধু, তাহলে কিন্তু টপ র্যাঙ্কে আমার পজিশন চলে আসতো 2015-16 সেশনে। তো এখন হয়ে গেছে কি জানো, 2015-16 সেশনের পর সি ইউনিটের কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। স্পেশালি ইংরেজিতে, ইংরেজিতে তারা 2015-16 সেশনের আগে আইবিএ প্যাটার্নে কোশ্চেন করতো, কিন্তু 2015-16 সেশন থেকে পরবর্তী সেশন গুলোতে লক্ষ্য করা গেছে যে তারা আইবিএ প্যাটার্ন থেকে বের হয়ে একটু নর্মাল গতানুগতিক ভাবে কোশ্চেন করতেছে। তো এই এই জায়গায় এই কথাটা এই কারণেই বলতেছি যে যখন তুমি একটা প্যাটার্নে থাকবা আর একটা প্যাটার্নে যখন যাবা, তোমার মাইন্ড কিন্তু ওই পরবর্তী প্যাটার্নে কনভার্ট হবে। তো স্বাভাবিকভাবে যখন ওই প্যাটার্ন থেকে যখন নতুন করে অন্য প্যাটার্নে পরীক্ষা দিতে আসবা, তখন একটু সমস্যা হয়, তবে সকল সাবজেক্টে না। ওকে, এবার বলো মালিয়া, আর কিছু বল। মালিয়া না কে জানি বলবো, বলো। স্যার মাল্টি ন্যাশনালে আমি যেটা বলছিলাম যে সিইওর কথা, এখন ওইটার জন্য আপনি বলছিলেন সিইএ একটা মানে কোর্সটার জন্য, এখন ওইখানে স্যার আইবিএ আর সিএ এই দুইটার মধ্যে স্যার কোনটা ইয়ে হবে? দেখো, এটা হচ্ছে পেশাগত বিষয়, যে কোশ্চেনটা করলে এটা হলো পেশাগত বিষয়, এগুলো নিয়ে আলাদা আমি সেশন করব। সেটা হলো সিএ একটা ব্র্যান্ড, এখন বাংলাদেশে সিএ এর ব্র্যান্ড। ঠিক আছে, আইবিএও
আলাদা একটা ব্রাঞ্চ। ঠিক আছে, এখন হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় বড় পোস্ট গুলাতে, ঠিক আছে, এরা হচ্ছে সবগুলোই দখলে হচ্ছে আইবিএ আর হচ্ছে হলো সিএ হোল্ডারদের দখলে আর কি। তো যদি কারো ইচ্ছা থাকে যে না আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে এগুলাতে বড় বড় বিগ পোস্ট গুলাতে যাব, সেক্ষেত্রে তাকে হচ্ছে একাডেমিক রেজাল্ট ভালো করতে হবে, তাকে ইংরেজিতে ভালো করতে হবে, তাকে টেকনোলজি রিলেটেড জায়গাগুলোতে ভালো করতে হবে, তাকে হচ্ছে এক্সট্রা কো কারিকুলামে অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে, তার প্রেজেন্টেশন স্কিল এগুলো ডেভেলপ করতে হবে। তো এক্ষেত্রে ইনস্টিটিউট অবশ্যই হেল্প করবে, যেমন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কমপ্লিট করলে সরাসরি তো ওই জায়গাগুলোতে নিয়োগ হয়। এরপর হচ্ছে দেখা যাচ্ছে যে আইবিএ থেকে বের হলে কিন্তু ওই জায়গাতে নিয়োগ হবে না। আইবিএ থেকে যখন এমবিএ কমপ্লিট করা হবে, তখন দেখা যাচ্ছে যে ন্যাচারালি একটু বিগ পোস্টে হবে, কিন্তু স্টেপ বাই স্টেপ প্রমোশন হয়ে পরবর্তীতে ওই সিইও বা বড় বড় পজিশন গুলোতে যাওয়া যায়। এক্ষেত্রে তোমাদের টার্গেট আসলে এটা হওয়া উচিত এখন, যে আমি কিভাবে আগে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। ঠিক আছে, বিশ্ববিদ্যালয়টা খুব বড় একটা ফ্যাক্টর। যখন বিশ্ববিদ্যালয়ে চান্স হবে, অনার্স কমপ্লিট করার পর তুমি চাইলে এমবিএ হচ্ছে আইবিএ করতে পারবা, অথবা হচ্ছে পরবর্তীতে অনার্স কমপ্লিট করার পর তুমি ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে পড়ো অথবা যেখানেই পড়ো না কেন সিএ করতে পারবে, সিএ করে কিন্তু এই জায়গাগুলোতে যাওয়া যাবে। অর্থাৎ লক্ষ্য বড় আছে, আলহামদুলিল্লাহ, লক্ষ্য বড় রাখাই উচিত, কিন্তু এর মানে এই না ওই লক্ষ্যের পিছনে এখন দৌড়ালে কিন্তু এদিক শেষ হয়ে যাবে। তো এক্ষেত্রে আমি বলবো ওগুলো পরে, এখন মূল টার্গেট রাখো যে হয় আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের টপ র্যাঙ্কে থাকতে হবে বা টপ সাবজেক্ট গুলোতে পড়তে হবে। এক্ষেত্রে যদি আইবিএ তে চান্স পায় আলহামদুলিল্লাহ, সেটা আলাদা বিষয়। এখন আইবিএ তে পড়লেই হবে না, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লেই হবে না, এগুলোতে পড়লেই যে সবাই সিইও হয় অথবা হচ্ছে বড় বড় পজিশনে যায়, বিষয়টা কিন্তু এমন না। এখন আইবিএ এর ছেলেমেয়েরাও কিন্তু আর বড় পজিশন গুলোতে যেতে পারছে না, কারণ কোয়ালিটি ড্যামেজ হলে কিন্তু অবস্থা খারাপ। তারা বিসিএস দিতেছে, তারা অন্য জায়গা দিতেছে, তারা নর্মাল জব গুলোতে আসতেছে, স্টিল তারা সিএ করতেছে। আইবিএ তে এমবিএ করার পর অনেক লোক আছে সিএ করতেছে। ঠিক আছে, এমন বিষয়গুলো আছে। তো আচ্ছা। এগুলো হচ্ছে পরে প্রফেশনাল কোশ্চেন গুলা পরবর্তীতে। এখন তোমাদের মূল টার্গেট এমন হবে যে না আমি হচ্ছে ভালো জায়গায় পড়বো বা ভালো জায়গায় হচ্ছে আগে চান্স নিবো, এটা হলো মূল কথা। এক্ষেত্রে ভালো জায়গা বলতে সবার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, এর সঙ্গে যদি হচ্ছে আইবি এর কথা তো বললাম, তোমার পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট বুঝে আইবি এর প্রস্তুতি তোমাকে নিতে হবে। তো আমার পরামর্শ থাকবে, তুমি মাল্টি ট্যালেন্টেড স্টুডেন্ট যদি না হও, আমি অবভিয়াসলি বলবো যে এই রিস্ক নেওয়াটা খুব টাফ। সেক্ষেত্রে তুমি সি কমপ্লিট করো আগে, সি কমপ্লিট করে তুমি তোমার জায়গা নির্ধারণ করো, এরপর তুমি হচ্ছে ওটার প্রস্তুতি নাও। এটা হলো আমার মূল কথা। ঠিক আছে। আচ্ছা স্যার, জাহাঙ্গীরনগরের জন্য আমাদের জেনারেল ম্যাথ কি এক্সট্রা পড়া লাগবে? হ্যাঁ, জাহাঙ্গীরনগরের জন্য জেনারেল ম্যাথ আমাদের এক্সট্রা পড়তে হবে। এরপর সিপাত বলো। ভাইয়া একটা হচ্ছে যে চাও আর কি, যে আপনি যদি ডাবি সি ইউনিটের জন্য স্পেশালি এটার জন্য কোন রোড ম্যাপটা বা কোন টপিক গুলো পড়লে 3 মাস বা 2.5 মাস কম সময়ের মধ্যে আচ্ছা শেষ আচ্ছা। করতে পারবো, হ্যাঁ পারফেক্টলি আচ্ছা, যেন একদম প্রিপারেশন টপ করার মতো ওই দেখো ধরনের তোমাদের প্রিপারেশন নেওয়া যায়, তোমাদের একটা ওইরকম একটা। চার্ট দেখাচ্ছি। জি তোমাদের এখন আমি একটা চার্ট দেখাচ্ছি, এগুলোর উপর ভিডিও হবে। আমি তোমাদের সঙ্গে মূলত কথা বলার জন্যই এই লাইভ সেশন গুলো করেছি। স্টিল তোমরা তোমাদের আব্বু আম্মুদেরও অ্যাড করতে পারবো, অনেক গার্ডিয়ান অ্যাড হবে, আমার এটা বিশ্বাস আছে। ঠিক আছে, তাদের অনেক কিছু জানার থাকে। তো এখন আসলে প্রথম সেশন, তো ইনশাল্লাহ সবাই এই সেশনটা যখন দেখবে তখন বুঝতে পারবে যে না ঠিক আছে আমাদেরও জয়েন করা উচিত। দেখো একটা চার্ট দেখাচ্ছি, চার্ট কি দেখতে পাচ্ছ তোমরা? জি জি স্যার। আচ্ছা, এইটা হলো এমন একটা জায়গা, এই জায়গা থেকে তোমরা সিদ্ধান্ত নিবা। ঠিক আছে, এটা মেইন জায়গা, এগুলো নিয়ে আমি ছোট ছোট ভিডিও রেকর্ড করব, তখন তোমরা দেখিও। দেখো এখানে আমি তোমাদের এমন একটা চার্ট দেখাচ্ছি। হ্যাঁ, এই চার্টেই মূলত তোমরা যারা কমার্সের ছেলে মেয়েরা আছো, তোমাদের সকল ইলিজিবল মানে আবেদন করতে পারবা, পরীক্ষা দিতে পারবা এমন বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানগুলোর নাম, সিলেবাস, মার্ক, সাবজেক্ট, সিট সবগুলো আমি এখানে উপস্থাপন করছি। একই সঙ্গে কোথায় ফার্স্ট টাইম দেওয়া যাবে, কোথায় সেকেন্ড টাইম দেওয়া যাবে, সবগুলো উল্লেখ করছে। এক্ষেত্রে যদি 2023 সালের কেউ যুক্ত হয়ে থাকো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় 7 কলেজে সেকেন্ড টাইম চালু হওয়ার চান্স আছে। স্বাভাবিকভাবে তোমরা একটু রেডি হয়ে নাও। ওকে, তো এখন আহ রহমান হাত উঠেছে, বলো বলো, সমস্যা নেই বলো। এই জায়গাটা দেখো, এইটা হলো হ্যালো ঢাকা বিশ্ববিদ্যালয় 7 কলেজের সিলেবাস। হ্যাঁ বলো। ভাই, আমি বলতে চাচ্ছি যে সি ইউনিটের ইংলিশে যে মুখস্থ পাঠ, ওইটা তো মুখস্থ পাঠটা অনেক হার্ড। ওইটা হুম। কিভাবে মুখস্থ করা যাবে? যে আপনার আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, তারপর ভোকাবুলারি আছে, তারপর ইডম, ফ্রেজ এন্ড ইডম আছে, তারপর এক্সপ্লেইন আছে, এগুলো তো অনেক আছে, মুখস্থ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক আছে, ওইটা সাজেশন আছে আমার কাছে। ওইটা কিভাবে কি করা যাবে, ওইটা একটু বলেন।
তোমাদের ওই জিনিসগুলোর জন্য আমি কিন্তু হচ্ছে তোমাদের হলো এই যেমন আমাদের যারা পেইড বেসে আছো তোমাদের কিন্তু আমি হলো এই জিনিসটা দিয়ে দিছি। এগুলা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। হ্যাঁ, এই যে ওপেন হচ্ছে না কেন জানি, দাঁড়াও। তাই তো, দেখো একটা কিন্তু ফাইল ওপেন হয়েছে তাই না? এখানে কিন্তু আমি বলে দিয়েছি যে ভোকাবুলারি অংশের জন্য কোন অংশ পড়তে হবে, গ্রামার জন্য কোন অংশ পড়তে হবে। এগুলা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ কিভাবে আমরা প্রস্তুতি নিব তার ডিটেলস। এবং এখানে আমি বলছি যে ইংরেজি নিয়ে তোমরা সমস্যায় পড়ো, কিভাবে ইংরেজি ইমপ্রুভ করবা না করবা এগুলো নিয়ে অনেক বকবকানি আছে। এবং এখানে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমি তোমাদের কিন্তু দিয়ে দিছি। তো তোমরা এগুলো গায়ে লাগাবা না, এখানে অনেক স্ট্র্যাটেজি আছে। এই স্ট্র্যাটেজি গুলো হলো রিয়েল, এই স্ট্র্যাটেজি গুলো যদি লাইফে বাস্তবায়ন করতে পারো তাহলে ভালো কিছু করতে পারবা। এটাই মেইন। ঠিক আছে, আমাদের কাছে কারো কাছে কোনো জাদুর কাঠি নাই যে তোমাকে আমি টাচ করাবো তুমি শিখে যাবা তুমি বস হয়ে যাবে, বিষয়টা এমন না। তোমাকে একটা নির্দিষ্ট সিস্টেমে পড়াশোনা করতে হবে, এখানে সব আছে। ঠিক আছে, এই যে এখানে জি ভাই। বলছি গ্রামার এই টপিকস গুলো পড়তে হবে। তো এগুলা নিয়ে আমরা আলাদা একটা ইনশাল্লাহ সেশন করব। আর তার আগে আমি তোমাদের বলি এগুলোর উপর আমি একটা ভিডিও তৈরি করব। তোমরা আমাদের কমার্শিয়াল চ্যানেলে থাকবা, তখন আমি বলে দেবো যে গ্রামার কোন কোন টপিকস পড়তে হবে। দেখো এই যে এখানে যে টপিকস গুলো আমি দেখাচ্ছি, জি ভাই, দেখতেছি। এই যে এখানে এই যে বড় হয়ে যাচ্ছে, দেখো এই যে এখানে গ্রামার যে টপিকস গুলো আমি দেখাচ্ছি, দেখো পার্টস অফ স্পিচ, কাইন্ডস অফ সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, এরপর হচ্ছে সেন্টেন্স কারেকশন, সিকোয়েন্স অফ টেন্স। এগুলাই তো হচ্ছে গ্রামার মেইন জিনিস। গ্রামার এর বাইরে কি আর আছে? এর বাইরে আহামরি জিনিস নাই, অত ম্যাক্সিমাম কোশ্চেন এর ভিতরে থাকে। ওই না, সোলিড basically ফিক্স না কি জিনিস আছে সেটা পরের বিষয়। বেসিক্যালি ইংরেজি সিলেবাস এতটুকুই, পার্টস অফ স্পিচ, কাইন্ডস অফ সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, সিকোয়েন্স অফ টেন্স। আর এই যে কারেকশন এন্ড পিন পয়েন্ট ইরর, এগুলো কোথা থেকে আসে? এগুলাই গ্রামাটিক্যাল বা অন্যান্য বিভিন্ন জায়গাগুলো থেকে আসতেছে। এই তো তোমাদের সিলেবাস এতটুকুই, সিলেবাস বড় না, সিলেবাস এতটুকুই। এর ভিতরে অনেকগুলা টপিকস আছে। যেমন এখানে পার্টস অফ স্পিচে 8 প্রকার না 9 প্রকার, আরো কত প্রকার হয়েছে আমি তো ইংরেজি টিচার না, জানি না। তবে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। এটা ঢাবি, রাবি, চবি, গুচ্ছ যেখানে বলবে সেখানে। তো সিলেবাসটা দেখো আমি একদম শর্ট করে দিয়েছি। এখন তোমরা যদি ভাই, এখন হলো শুধু টিচার টিচার পিছনে দৌড়ো তাহলে তো মুশকিল। এটা হলো সিলেবাস তোমাদের ইংরেজি, বুঝছো? সেম অনুরূপ ভাবে ওই যে কি বলে মুখস্থ অংশটা, ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিমস অথবা মিনিংস, প্রিপজিশন, ইডিয়ম এন্ড ফ্রেজ, গ্রুপ ভার্ব, স্পেলিং, অ্যানালাইসিস, অ্যানালজি, এই analogy, হ্যাঁ। এগুলো হচ্ছে তোমাদের মুখস্থ। এখন এগুলা কেমনে কি করবা এগুলো নিয়ে আমি কথা বলছি এখানে এই পিডিএফটাতে। এই পিডিএফ আমি তোমাদের সবাইকে দিয়েছি কিন্তু তোমরা গায়ে লাগাওনি। এখানে আমি সুন্দরভাবে একটা নির্দিষ্ট বই নিতে বলছি, সে বই থেকে পড়বা। মাস্টার জাহাঙ্গীর ভাইয়ের বই পড়লে এনাফ। আপাতত ওইটাই শেষ করা, তারপর বাকি বই কিনিও। এর শিট ওর শিট, এটা হয়েছে সেটা হয়েছে, এগুলো কিচ্ছু না, ওই সবাই কাটকুপি স্যার পেস্ট আমার করে। একটা প্রশ্ন ছিল স্যার। ঠিক আছে, হ্যাঁ বলো। স্যার আমি হচ্ছি স্যার 25 ব্যাচের একজন স্টুডেন্ট। এখন স্যার আপনার দৃষ্টি থেকে আমার এখন কি করা উচিত স্যার? এটা একটু যদি বলতেন স্যার খুব উপকৃত হতাম। 2025 তুমি তোমার জি একাডেমিক স্যার। রেজাল্ট দেখো, একাডেমিক রেজাল্টের সঙ্গে এডমিশন টেস্টের প্রস্তুতি হালকা করে নিতে পারো যদি তুমি পড়ুয়া স্টুডেন্ট হও, তাছাড়া দরকার নেই। আচ্ছা স্যার, এখন স্যার আপনি তাহলে বলতেছেন টেস্টের উপর ফোকাস করতে। হ্যাঁ, একাডেমি রেজাল্ট লাগবে মাস্ট, এগুলা একদম জব লাইফ পর্যন্ত এইচএসসি রেজাল্ট লাগে। আচ্ছা স্যার। স্যার বলো। স্যার আমাদের টিউটোরিয়াল সিরিজের ক্লাসগুলো হচ্ছে স্যার, ওখানে দুই একটা টপিকে একটু বুঝতে সমস্যা হচ্ছে, এখন ওইগুলো সলভ কিভাবে করব? আচ্ছা, তুমি যেহেতু বা তুমি সহকারে অথবা পরবর্তীতে যারা এই কথাগুলো শুনবে টিউটোরিয়াল সিরিজের ক্লাসগুলো দেখবে, যেটা সমস্যা হবে সেটা আইডেন্টিফাই করে রাখতে হবে। স্পেশালি যারা আমাদের হচ্ছে পেইড ব্যাচের ছেলে মেয়ে, তাদের তো সলভ ক্লাস হবে, প্রত্যেকটা পেজের উপর সলভ ক্লাস আমি নিব। টেনশন আচ্ছা নেওয়ার দরকার নাই, তোমাদের দায়িত্ব হবে ওইটা, যেহেতু তোমাদের বইগুলো আমি গিফট করছি, তোমরা হুম যেটা সমস্যা হবে সেই লাইনটা লাল কালি দিয়ে গোল বৃত্ত ভরাট করে রাখো যে না আমার এটা সমস্যা, ভাইকে ধরবো শিখে নিবো সোজা হিসাব। আচ্ছা পারবা আচ্ছা না তো, সমস্যা কোথায়? ওটাই সলভ করে নিতে হবে। এইটা হলো মেইন ওয়ে, স্যার প্রস্তুতি নেওয়ার মেইন আচ্ছা ওয়ে হলো এটা। আচ্ছা স্যার আমরা যারা এই পেইড ডে নেই, আমরা কি কোনো ক্লাস পাবো? হ্যাঁ, টিউটোরিয়াল সিরিজের ক্লাস ফ্রি করে দেওয়া আছে ইউটিউব চ্যানেলে। আমার চ্যানেল যেটা আছে কমার্স ওয়াল, ওইখানে আলাদা গ্রুপ তৈরি করে, সরি আলাদা প্লে লিস্ট তৈরি করে কিন্তু টিউটোরিয়াল সিরিজের ক্লাসগুলো হচ্ছে, ওগুলা হবে। আমি সব আমার টিউটোরিয়াল সিরিজ মাত্র 100 পৃষ্ঠা, ওই 100 পৃষ্ঠা থেকে সব কোশ্চেন থাকে বা থাকতেছে,
স্বাভাবিকভাবে আমি ক্লাসগুলো নিতেছি, বুঝাইও দিতেছি, ওগুলো দেখো, চেষ্টা করো, বইগুলো কালেক্ট করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে, এটা আমি নিশ্চয়তা দিতে পারবো। তো যাই হোক, দেখো যে জায়গাটাতে আমরা ছিলাম, তাহলে এখানে দেখো যারা লাইভ ক্লাসটা একটু কষ্ট করে দেখতে তোমরা করতেছো, পরবর্তীতে অনেকে যারা করবে, অ্যাটলিস্ট তাদের মানে সময়টা যাতে নষ্ট না হয়, এমবিটা যাতে নষ্ট হয়, কিছু কাজের বিষয়গুলো দেখে, যদিও এগুলোর উপর আমি ভিডিও তৈরি করব। এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে ফার্স্ট টাইম তোমরা পরীক্ষা দিতে পারবা, হ্যাঁ, সেকেন্ড টাইম ছেলেমেয়েরা এবছর পরীক্ষা দেওয়ার একটা সুযোগ হতে পারে। তো এক্ষেত্রে আমাদের সিট দেখো বেশি কিন্তু না, আমাদের সিট কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মাত্র 5,000, এর মধ্যে ঢাকাতেই প্রায় 1,000-এর মতো। 856টা সাধারণ শিক্ষার্থীদের জন্য সিট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ। আর হচ্ছে আমাদের হলো সিলেবাসটা এই বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, আর এক্সট্রা হিসেবে মার্কেটিং ফিনান্স আছে। তো বেসিক্যালি তোমরা যারা ফার্স্ট টাইম ছেলেমেয়েরা আছো, তোমরা এই সিলেবাসে প্রস্তুতি নাও আগে, যারা আইবিএ নিবা না অন্য অন্য জায়গায় নিবা সেটা পরে, আগে এই সিলেবাসে আগে তুমি সিদ্ধান্ত নাও বা প্রস্তুতি নাও। আর আমি তোমাদের একটা কথা এর আগে বলছি কিনা জানি না, কিন্তু এটা বলা দরকার, সম্ভবত 19-20 সেশন, না হলে 20 সেশন এমন সামথিং হবে, ওই সময় আমার নটরডেম কলেজের একটা ব্যাচ ছিল, ঠিক আছে। তো আমার নটরডেম কলেজের ওই ব্যাচ থেকে 10তম পজিশন থেকে শুরু করে 51তম পজিশন, তো 51তম পজিশনের ছেলের সঙ্গে আমার একটা হিস্টোরি আছে, অথবা ওর ওকে নিয়ে বলার কিছু আছে, হ্যাঁ। তো ও একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় 51 পজিশনে, ঠিক আছে। আমি একটু আমাকে দেখাই, জিনিসটা ট্রাস্টেবল হবে না, বা আমাকে দেখে কথাগুলো শুনলে তোমাদের ভালো হবে। তো ওই সময় হচ্ছে দেখা যাচ্ছে যে একে সেশনে, একের রুমে, একে কোচিং প্রতিষ্ঠানে পড়ছে, আমার কাছে ছিল ওরা দুই বন্ধু। তো দেখা যাচ্ছে যে একজন অ্যারিক নাম, ও কিন্তু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 51তম পজিশন করছে। আর ওর সঙ্গে আর একজন ছিল ইমতিয়াজ, সেম কোয়ালিটির স্টুডেন্ট, স্টিল সেকেন্ড টাইম দিয়েও কোথাও চান্স হয়নি, ও রাজশাহী কলেজে পড়তেছে, যেহেতু রাজশাহী ভাষা, রাজশাহী কলেজেই পড়তেছে। অথচ দুইজন সেম কোয়ালিটির স্টুডেন্ট ছিল, দুইজনকে আমার নিজ হাত দিয়ে তৈরি করা। ওরা আমার কাছে হচ্ছে অনলাইনে, করোনার ব্যাচ অনলাইনে, ওরা হচ্ছে আমার কাছে ওই অনলাইন থেকে আমার কাছে ছিল, ঠিক আছে। তো এটা দিয়ে আমি এই জিনিসটা বুঝাতে চাচ্ছি যে একই কোয়ালিটির স্টুডেন্ট, একজন ঢাকা বিশ্ববিদ্যালয় 51তম, ওরে আর একজন বান্দর টাইপের বন্ধু, ও হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় মার্কেটিং, অথচ ভালো, নম্র ভদ্র, সব দিক দিয়ে ভালো পড়ুয়া স্টুডেন্ট, ওর কোথাও চান্স হয়নি। এটা কেন হলো? এর পিছনে অনেকগুলো কারণ আছে। সেটা হচ্ছে ও প্রচুর পরিমাণে লাভঝাপ করছে, এটা সিলেবাস কভার না করে এই বিশ্ববিদ্যালয় পরীক্ষা, ওই বিশ্ববিদ্যালয় পরীক্ষা, অলমোস্ট সব বিশ্ববিদ্যালয়ে সে পরীক্ষা দিচ্ছে, কিন্তু কোথাও হয়নি। তো এই কাজটা করা যাবে না, তোমার টার্গেট একটা করতে হবে, টার্গেট ফিক্স করতে হবে, একটা নিশ্চয়তা মানে ইনশিওর করে পরবর্তীতে আগানো দরকার। এবং এই ধরনের সমস্যা অনেকেই পড়ো, তোমাদের স্টুডেন্টদের লেভেল কিন্তু এক না, এক একজনের লেভেল এক এক ধরনের। তো আমরা কি করি জানো, তোমাদের সিট পাশাপাশি কোচিং গুলাতে জোর করে বিভাগ পরিবর্তনের প্রস্তুতি নেওয়ায়। এখন বিভাগ পরিবর্তনের প্রস্তুতি কিন্তু চারটিখানি বিষয় না, যদিও অনেকে আমরা বলবো ও ওই বাংলা, ওই ইংরেজি, শুধু জিকেটা এক্সট্রা, শুধু জিকেটা এক্সট্রা, হ্যাঁ, কিন্তু ওই জিকের লোড নেওয়ার মতো স্টুডেন্ট তোমাকে হতে হবে। কিন্তু তুমি যখন দুই দিকে মুভ করবা, তোমার শেষ সক্ষমতা যদি না থাকে তাহলে বিপদ হবে। এখন যে তোমার আসলে উচিত কিনা সি বাদে অন্য কোনো প্রস্তুতি নেওয়া, এইটা মূলত ডিপেন্ড করবে তুমি নিজে নিজেকে জাস্টিফাই করবা তারপর। অর্থাৎ তুমি যদি 2 ইউনিটের প্রস্তুতি নিতে চাও, তাহলে সেক্ষেত্রে তুমি আগে একটা শেষ করো, তারপর আরেকটার দিকে আসো, এবং সেটা দেখো যে ওইটা আসলে তোমার জন্য উপযুক্ত কিনা। আর যারা সি বাদ দিয়ে টোটালি ডি ইউনিটের প্রস্তুতি নিতে চায়, আমি বলবো তারা নিজের পায়ে নিজে কুড়াল মারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা ডি ইউনিটের প্রস্তুতি নিতে পারে, বা সরি মানে বিজ্ঞান ইউনিটের ছেলেমেয়েরা ডি ইউনিটের প্রস্তুতি বা বিভাগ পরিবর্তনের প্রস্তুতি নিতে পারে, কিন্তু কমার্সের ছেলেমেয়েদের নেওয়া একদম নিজের পায়ে কুড়াল মারা সমান। কারণ সে যখন ডি ইউনিটের প্রস্তুতি নিবে, মোটামুটি ভাবে সব সিট থেকে সে বাইরে চলে যাবে। ডি ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 200 সামথিং মনে হয় সিট আছে, এর বাইরে অন্য অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে মানে বিভাগ পরিবর্তন হয়ে, ঠিক আছে, বিভাগ যদিও এখন ডি ইউনিট নেই, কিন্তু বিভাগ পরিবর্তন আছে, তার মানে অন্য অন্য জায়গাগুলোতে আমাদের বিভাগ পরিবর্তনের সিট সংখ্যা খুবই নগণ্য। এমনিতে কমার্সের সিট নেই, আরো যদি বিভাগ পরিবর্তনে যাও সিট সংখ্যা আরো একদম চূড়ান্ত লেভেলে নগণ্য। তো এক্ষেত্রে আমি এইটার পক্ষে কখনোই না। আমি সবসময় বলবো যে তোমরা তোমাদের কমার্সের ইউনিটের প্রস্তুতি নিবা, কমার্সের ছেলে মেয়ে। আর একান্তই যদি তোমার ইচ্ছা থাকে যে আমি কমার্স নিয়ে পড়বো না, আমি হচ্ছে আর্টস নিয়ে পড়বো, তাহলে তুমি একবার আগে থেকে সাইড হয়ে যাও, তখন আর সিতে হাত দিও না। নিলে একদম বিভাগ পরিবর্তন নাও, না হলে তুমি এইদিকে হচ্ছে সিতে হাত দিও না, এমন একটা বিষয় আমার।
কারণ এই জিনিসটা বোঝাপড়া ঠিকভাবে না হওয়ার কারণে তোমরা অধিকাংশ ছেলেমেয়েরা কোনো কিছু গোছায় উঠতে পারো না, বিপদে পড়ো, এবং আমরা এই কারণেই তোমাদের ছেলেমেয়েদের পড়াশোনা করাই বা তোমরাও করো, পরিশ্রম করো, সবকিছু করো, কিন্তু তোমরা ফেল করো। এটা বাস্তবতা, এটা কোচিং প্রতিষ্ঠান সহকারে অন্য অন্য প্ল্যাটফর্মে সবাইকে মানতে হবে। কারণ এটা একদম প্রুফ যে তোমরা ছেলেমেয়েরা ফেল করতেছো সবাই করতেছো, এটা প্রুফ কেন হচ্ছে, কারণ এই জিনিসগুলো জগা খিস্ত্রি আমরা পাকাই দিই, বিভিন্ন ভাবে জগা খিস্ত্রি পাকাবো, তোমাদের মাথাগুলো নষ্ট করে দেবো। এখনো তোমরা যে বুঝতেছো না কিভাবে প্রস্তুতি নিবা, কিভাবে কি করবা না করবা। তো আমি এই যে পিডিএফটা দেখালাম না, এই পিডিএফ এর মধ্যে আমি সবকিছু লিখে রাখছি। আরো কিছু কিছু ঘাটতি আছে, ওগুলোর উপর স্টেপ বাই স্টেপ ছোট ছোট এখনই ভিডিও হবে, কাল পরশু থেকে ভিডিও আপলোড হতে থাকবে, শুরু করে দাও। আর একটা বিষয় বলি, আন্তরিকতা থাকলে 1 মাসে প্রস্তুতি নিতে পারবা, যদি তুমি একটু ভালো স্টুডেন্ট হয়ে থাকো। ঠিক আছে, 1 মাসে প্রস্তুতি নেওয়া সম্ভব, 1 মাসে, মাত্র 1 মাসে আন্তরিকতা যদি থাকে। এক্ষেত্রে আমি বলবো বড় বই টোটালি বাদ দিয়ে টিউটোরিয়াল সিরিজ, বাংলা ইংরেজি সাজেশন মাফিক যে টপিক গুলো ওগুলা শেষ। এভাবেও সম্ভব, এবং এভাবে আমি এক্সপেরিমেন্ট করে দেখছি। ঠিক আছে, করোনার সময় মাত্র 1 মাস পড়ায় একটা গদে মার্কে স্টুডেন্ট, ঠিক আছে, মানে একদম কিছুই বোঝে না, সেই ছেলে মেয়ে কিন্তু এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টে পড়তেছে। আমার এক মেয়ে স্টুডেন্ট, ঠিক আছে, ও যদি আমার কোথাও দেখে না, ও উড়ে আসবে, আইসা আমার সামনে, ভাইয়া আসসালামু আলাইকুম, ও একটু মোটা সোটা, ভাইয়া আসসালামু আলাইকুম, ভয় ভয় যে এমন একটা অবস্থা। ঠিক আছে, তো আমি এগুলো অনেক কিছু এক্সপেরিমেন্ট করছি, সেই জায়গা থেকে এই কথাগুলো বলতেছি। ঠিক আছে, তো আচ্ছা যাই হোক, যে জায়গাটা দেখাচ্ছিলাম সেই জায়গাটা দেখাই তোমাদের একটু, কারণ যাতে করে তোমরা এই যে ক্লাসটা করতেছো এটা যাতে একটু হলেও তোমাদের হচ্ছে কাজে লাগে। তাহলে এই জায়গাতে দেখো, ওই বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা, দেখো ওই সিলেবাস 7 কলেজে, ওই সিলেবাস দেখো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, ওই সিলেবাস দেখো হলো গুচ্ছতে। ঠিক আছে, ওই সিলেবাস কিন্তু প্রায় জাহাঙ্গীরনগরে ওই সেম সিলেবাস কিন্তু। ঠিক আছে, এই যে জাহাঙ্গীরনগর, এবং একই সঙ্গে তোমরা আর একটা জায়গার কথা জানো না, সেটা হলো মেরিটাইম ইউনিভার্সিটির কথা অনেক ছেলে মেয়ে তোমরা জানো না, যে এখানে কমার্সের ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারে, এই মেরিটাইম ইউনিভার্সিটি। ওখানে সিলেবাস ওই বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান এবং আইসিটি থাকে, যদিও একটু খরচ বেশি, 20,000 টাকা লাগে ভর্তি হইতে, আরো বিষয় কিছু আছে সেগুলো আমি পরবর্তীতে বলবো নিয়ে। তো যাই হোক, এখানে পরীক্ষা দেওয়া যাবে, আমরা ভর্তি হতে পারি, তো এই সিলেবাস গুলো তোমরা জানো না। তো নর্মালি এই জায়গাটা যদি তোমরা একটু দেখো ভালোভাবে, যদি একটু মূল্যায়ন করার চেষ্টা করো, তাহলে দেখবা তোমাদের মূলত পড়তে হয় বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা। এর এক্সট্রা হিসেবে জাহাঙ্গীরনগরের হচ্ছে কি সাধারণ গণিত। ঠিক আছে, ভাইয়া এটা শুধু মাথায় রাখো, একটু বলতে দাও, একটু শেষ করি। যে বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা, এর সঙ্গে মার্কেটিং ফাইন্যান্স শুধু তো ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্টের ভিতর মার্কেটিং ফাইন্যান্সের 2-4টা কোশ্চেন আছে, সেগুলো পরে বলবো নি তোমাদের। তো মেইনলি প্রস্তুতি বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা এই। এখন তুমি যদি জাহাঙ্গীরনগর পরীক্ষা দাও, তখন সাধারণ জ্ঞান পড়তে হবে, ওই সেম সাধারণ জ্ঞান দিয়ে তুমি বিউপি সাধারণ জ্ঞান কমপ্লিট করতে পারবা, সরি সাধারণ গণিত। ঠিক আছে, তাহলে তুমি আসলে সাধারণ গণিতে লোড নিতে পারবা কিনা, তুমি যদি একটু কাঁচা স্টুডেন্ট হও, লোড নিতে পারতেছো না, তাহলে জাহাঙ্গীরনগর পরীক্ষা দেওয়ারই দরকার নেই। এবং এখানে আরেকটা কথা বলি, এই কথাটা আবার ভুল বললাম যে জাহাঙ্গীরনগর পরীক্ষা দেওয়ারই দরকার নেই, এই কথাটা ভুল বলছি। কেন জানো? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাত্র 4, গণিতে মাত্র 4, বেশি না, 30 না 35 না, গণিতে মাত্র 4 মার্ক নেওয়ার পরেও সাবজেক্ট পায় জাহাঙ্গীরনগরে, বুঝছো? সুতরাং জাহাঙ্গীরনগরে যে গণিত পাঠতে হবে বিষয়টা এমন না, গণিত ছাড়াও অনেক ছেলে মেয়ে পরীক্ষা দেয় এবং ভালো করে জাহাঙ্গীরনগরে, কারণ বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা যেটা থাকে সেটা দিয়ে মোটামুটি ভাবে 45-46 মার্ক হলে চান্স হয় জাহাঙ্গীরনগরে, বোঝা গেল? আর এখানে সাধারণ গণিত, বিউপির এখানে সাধারণ গণিত, বলো। হ্যাঁ, কে কি বলবো বলো। মার্কেটিং ভার্সেস ফাইন্যান্স কোনটা বেটার? অবভিয়াসলি মার্কেটিং টার্গেট করো, মার্কেটিং পরীক্ষা দাও, কিন্তু সাবজেক্ট কোনটা ভালো সেক্ষেত্রে ফাইন্যান্স আগায়, মানে তুমি পরবর্তীতে ইউনিভার্সিটিতে যাবা, কোন সাবজেক্ট আগে দিবা, মার্কেটিং আর ফাইন্যান্স? অবভিয়াসলি ফাইন্যান্স বেটার। ঠিক আছে, তবে আমি তোমাদের এখনই বলে দিতেছি, বাংলাদেশের পার্সপেক্টিভে ফাইন্যান্স না বরং অ্যাকাউন্টিং নিয়েও অনেকগুলো সেক্টর ফাইন্যান্সের চেয়ে একটু বেশি খোলা থাকবে। ঠিক আছে, তবে ফাইন্যান্স অ্যাকাউন্টিং দুটাই একই এবং টপ লেভেলের দুইটা সাবজেক্ট, এবং সেক্ষেত্রে ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং যদি কম্পেয়ার করি তখন ফাইন্যান্স আবার আগে, তারপর অ্যাকাউন্টিং, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে অ্যাকাউন্টিং আগে আছে। আর এখানে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং দেখাবো না ফাইন্যান্স? অবভিয়াসলি মার্কেটিং দেখাবা,
কারণ মার্কেটিং এর কোশ্চেন ইজি হয়, মাত্র 50 পৃষ্ঠা পড়লে মার্কেটিং এর একদম মানে 100% কোশ্চেন কমন পাওয়া যায়। সে জায়গায় ফাইন্যান্সের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোই শেষ করতে হয়, এবং ম্যাথ থাকে যেটা একটু ডিফিকাল্ট হয়। ঠিক আছে, ওকে। আর কেউ কিছু বলবা? বলো। এখন আমরা প্রস্তুতিটা আসলে কিভাবে শুরু করতে পারি? রিটেন কিভাবে পড়বো? হ্যাঁ হ্যাঁ, রিটেন স্পেশালি দেখো আমাদের কমার্সের যে রিটেন গুলো আছে, হ্যাঁ আমাদের কমার্সের সাবজেক্ট গুলো রিটেনের জন্য আসলে আলাদা করে প্রস্তুতির প্রয়োজন নেই। সোজা কথা, আমার কথা, যারা রিটেন নিয়ে তোমাদের ভয় দেখায়, ঠিক আছে, তারা বোঝেই না আসলে রিটেন কি জিনিস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের জন্য আলাদা কোনো কিছুই দরকার নেই, কারণ রিটেনে কি করা হয়, রিটেনে জাস্ট তুমি নৈবেত্তিকে টিক দাও, রিটেনে ওই উত্তরটা তোমাকে লিখতে হয়, এর বাইরে কিচ্ছুই না, স্পেশালি আমাদের সাবজেক্ট গুলা কমার্সে। তবে এক্ষেত্রে বাংলা ইংরেজির যে রিটেনটা আছে এটার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে, মাস্ট। এটার জন্য প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ব্যতীত কাজ হবে না, তোমাকে নিজে নিজে করতে হবে। যেমন আমি একটু আগেই একটা প্রতিষ্ঠানে মানে ইমেল পাঠাই দিয়েছি, হ্যাঁ এখন ইমেল লেখার তো আমার অভ্যাস নাই, ঠিক আছে, সেই ইমেল প্রথম লিখলাম ভালো দেখা যাচ্ছে না, পরের বার লিখলাম অনেক সুন্দর দেখা যাচ্ছে, হয়তো বা তৃতীয়বার চেষ্টা করলে আরো সুন্দর দেখা যাইতো। বিষয়টা ঠিক অমন, তুমি রিটার্ন পারো না, বাংলা টু ইংলিশ, ইংরেজি ইংরেজি টু বাংলা, মনে মনে পারো, মাথায় পারো, বুঝতেছো, কিন্তু লিখতে যাও দেখবা লিখতে সময় মাথায় আসতেছে না। তো চেষ্টা করতে হবে, তাহলেই দেখবা কাজ হবে। ঠিক আছে, স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার আমি যখন পড়তে বসতেছি তখন হচ্ছে সবকিছু ঠিক থাকতেছে, কিন্তু আমার আরো মনে হচ্ছে যে আরো পড়তে হবে, আরো ডিটেলস এ জানতে হবে। এই জিনিসটা করতে যে মানে আমি আরো মেন্টালি পাজলড হয়ে যাচ্ছি স্যার। এখন হ্যাঁ এখানে কি আমাকে সাজেশন ওয়াইজ আগাইতে হবে, মানে খুব স্ট্র্যাটেজি দিয়ে এইটা করতে হবে? এই জিনিসটা যেটা, এই জিনিসটা কিন্তু সবার মধ্যে নাই, ঠিক আছে, এই জিনিসটা সবার মধ্যে নাই। যারা বেশি ডেডিকেটেড, যথেষ্ট আন্তরিক, তাদের মধ্যে এই জিনিসটা থাকাটা স্বাভাবিক, যে না আমি এটা পড়লাম মনে হয় আরো পড়তে হবে। কিন্তু আসলে পড়ার তো শেষ নাই, আমরা সবাই অনেক পড়াবো। তো সেক্ষেত্রে আমি তোমাদের এই যে রুটিনটা দিয়েছি, 12 সপ্তাহ যে রুটিনটা দিয়েছি, জি স্যার। এই রুটিনটার উপর আমি একটা একটা করে ভিডিও ক্লাস কিন্তু করব। হ্যাঁ, তো এই রুটিনে দেখো এখানে তোমাদের হচ্ছে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন যা আছে, হ্যাঁ আমি একটু শেয়ার করে দেই স্ক্রিনটা, মানে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান যা আছে সবকিছু কিন্তু আমি কভার করছি এই রুটিনটাতে। তো দেখো তুমি যে কোনো দিন, যে কোনো বার উইক অনুসারে পড়াশোনা শুরু করতে পারবা। শনিবার আমি তোমাকে বলছি তুমি সকালবেলা পার্টস অফ স্পিচের নাউন পড়ো, এবং এই নাউনটা দেখো 2 দিন আছে, তার মানে কি নাউনটাকে 2 ভাগ করে 2 দিন পড়ো। ঠিক আছে, প্রিপোজিশন জি স্যার। এখানে প্রথম অংশ বলছি, এখন প্রিপোজিশন তো অনেক বড়, তুমি নিজেই দেখো প্রিপোজিশন অনেক অনেক কয়দিন দিছি, কয়দিন পড়তে দিছি প্রিপোজিশন, 3 দিন দিছি, তার মানে প্রিপোজিশন টপিক থাকে তুমি 3 ভাগে ভাগ করো, ভাগ করে পড়ো, এক খণ্ড প্রথম, দ্বিতীয় খণ্ড, এইভাবে। এটা যেহেতু লং একটা মানে লং রুটিন, স্বাভাবিকভাবে আগে তুমি বিস্তারিত প্রস্তুতি নাও, বিস্তারিত পড়ো, এরপর তো সাজেশনমূলক প্রস্তুতি আছেই, তুমি নিজে অটোমেটিকলি বুঝতে পারবা, যখন বিস্তারিত প্রস্তুতি নিবা পরবর্তীতে বুঝতে পারবা ও এই জায়গাগুলো থেকে বেশি কোশ্চেন হয়, তার মানে কি পরে যখন রিভিশন আসবে তখন তুমি নিজে বুঝবা ও এই জায়গাটা কোশ্চেন হয়, তাহলে এই জায়গাটা বেশি ফোকাস করবে, এই তো। তাহলে এখানে রুটিনে দেখো আমি বলছি পার্টস অফ স্পিচ পড়বা, নাউন, নাউনের অংশটা, প্রিপোজিশনকে 3 খণ্ড করে প্রথম খণ্ডটা পড়ার চেষ্টা করবা। এখন একবারে যে শেষ করতে পারবে বিষয়টা তেমন না, শেষ না হলে তুমি সেটাতে এক্সট্রা সময় দেওয়ার চেষ্টা করবা। অনুরূপ ভাবে দেখো আমি তোমাকে বলছি যে বিকাল বেলা তুমি বাংলা পড়বা, এখানে ধ্বনি এবং বর্ণ প্রকরণ, এবং এখানে বলে নি আমি যে রুটিনটা করছি না, এই রুটিনটাই সাজেশন, এই রুটিনটাই পূর্ণাঙ্গ প্রস্তুতি, এই রুটিনেই সব, এই রুটিনের বাইরে এক্সট্রা কোনো কিছু হবে না, এক্সট্রা কোশ্চেনও আসবে না এই রুটিনের বাইরে। বা অন্য যতগুলা প্ল্যাটফর্ম আছে, কোচিং প্রতিষ্ঠান আছে, যে যারাই আছে না কেন, যত গাইড বই আছে, যাই বলো না কেন, সবকিছু এই রুটিনের উপরে লেখা। তো স্বাভাবিকভাবে এই রুটিন মোতাবেক যে কোনো একটা ভালো বই, তোমাদের তো বুক লিস্ট দিয়েছি আমি, বুক লিস্ট অনুসারে যদি পড়ো তোমার কোর্স কমপ্লিট, এর বাইরে এক্সট্রা জানার দরকার নেই, বরং জিনিসটাকে নিজের ভিতর থেকে উপলব্ধি করো। আচ্ছা। বুঝে গেল? জি অনুরূপভাবে স্যার। দেখো হিসাব বিজ্ঞানে বলছি হিসাব বিজ্ঞান প্রক্রিয়া, তথ্যের ব্যবহারকারী, তাহলে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া বলতে ওখানে হিসাব বিজ্ঞানের ধারণা আছে, হিসাব বিজ্ঞান তথা হিসাব রক্ষণ প্রক্রিয়া আছে, হিসাব তথ্যের ব্যবহারকারী আছে, এই এই অংশটুকু পড়ো।
তো টিউটোরিয়াল সিরিজের ক্লাসে দেখবে এই অংশটুকুর উপর 5টা না 6টা ক্লাস নিছি 10-15 মিনিট করে, তাই না? ওখানে জি যে স্যার। যে যেটুকু আমি পড়াইছি ওর বাইরে এখন পর্যন্ত কোশ্চেন আসে নাই, ওর বাইরে আসে নাই। এখন এর বাইরে যদি তুমি আরো বিস্তারিত যদি পড়তে চাও, যে কোনো গাইড বইগুলা, যেমন হচ্ছে বাজারে যে বইগুলো আছে এর মধ্যে ভালো মন্দ তো আছে অবশ্যই। এখন এই যে ভালো মন্দ থেকে সবচেয়ে ভালো করে আমি অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বইটা লিখছি, তো অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বই থেকে আমরা কিন্তু ক্লাস নেব, বা সবার জন্য এই ক্লাসগুলো আমি ফ্রি করে দেব। তখন দেখবো ওইটা পড়লেই হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে আমি তোমাদের এটা বলতে চাচ্ছি যে প্রস্তুতি মনে হচ্ছে যে অনেকে আগায় গেছে, অনেকেই হচ্ছে অনেক কিছু করে ফেলছে, বা অনেকে অনেক জায়গায় প্রাইভেট পড়তেছে, ঠিক আছে? এগুলা হয়, এগুলা প্রত্যেক বছরে হয়, এমন হয়। তোমাদের শুধু এতটুকু আমি বলতে চাচ্ছি, বলি, খুবই একটা ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ কথা। সেটা হলো কি জানো, আমি যখন 2015-16 সালে যখন হচ্ছে এতে আসি আর কি, মানে কোচিং করতে আসি, তখন আমি অনেক ছেলে মেয়ে পাইছি, নটরডেম, ঢাকা সিটি কলেজ, বেকারুন্নিসা ছেলে মেয়েরা পাইছি, যদিও মেয়ে পাইছি বেকারুন্নিসা। তো দেখা যাচ্ছে যে তারা ফার্স্ট ইয়ার থেকে প্রস্তুতি নেয় বিশ্ববিদ্যালয়ে, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা ইন্টেনসিভ কেয়ারে প্রায় 300 জন স্টুডেন্ট ছিলাম, মাত্র 2টা স্টুডেন্ট ব্যতীত আমার জানা মতো একটা ছেলে মেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি। ঠিক আছে, তোমাদের অনেক প্ল্যাটফর্ম আছে, অনেক কোচিং প্রতিষ্ঠান আছে, তারা বলবে কোর্স কমপ্লিট, আমরা একবার রিভিশন দিতেছি, 2বার রিভিশন দিতেছি, 3বার রিভিশন দিতেছি। বিশ্বাস করো, ও কোন রিভিশন দিতেছে তার আগে অনেক ছেলে মেয়ে আছে। উদাহরণস্বরূপ বলি না কেন, ইউসিসির আন্ডারে ঢাকা ব্রাঞ্চে, ঢাকা হেড অফিসে ইউসিসি আইডিয়াল কমার্স কলেজ আছে, মানে কমার্স কলেজ ওখানে আছে। তাহলে কমার্সের ওখানে কমার্স কলেজের ছেলে মেয়েরা আছে, ওরা কার ক্লাস করে? যারা ইউসিসি তে ক্লাস নেয়। তার মানে কি, ফার্স্ট ইয়ার থেকে তো তাদের প্রস্তুতি হবে। তো কয়জন চান্স পাচ্ছে, কতজন ছেলে মেয়ে পজিশনে আছে ইউসিসির আইডিয়াল কমার্স কলেজ থেকে? আছে? নাই। কোথা থেকে চান্স পাচ্ছ? ওই গ্রামের গদায় মার্কে স্কুল কলেজ গুলো থেকে চান্স পাচ্ছ। তাহলে এই জিনিসটা আমি বলতে চাচ্ছি, তোমাদের মাথাটা এভাবেই নষ্ট করে দেওয়া হবে যে তুমি অনেক পিছায় পড়ছো, তোমার আগে অনেকেই শেষ করছে, এটা হয়েছে সেটা হয়েছে। বিষয়টা এমন না। প্রতিযোগিতা অন্যর সঙ্গে হবে না, নিজের সঙ্গে হবে, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আমি তো তোমাদের অনেক কিছু দেখানি, আজকে শুধু কথাই বললাম। হ্যাঁ, তোমাদের অনেক কিছু দেখাবো, আমি সেকেন্ড ক্লাসে তোমাদের দেখাবো, লিখে লিখে দেখাবো যে তোমরা পাবলিকিয়ান হতে চাও, কিভাবে হতে পারবা? পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া কি পাবলিকিয়ান হতে পারবা? আচ্ছা, হতে পারবা না। তাহলে পরীক্ষা হবে, ভালো কথা। কত মার্কের? 100 মার্কের। তাহলে 100-র মধ্যে কত পেলে চান্স পাওয়া যায়? 100-র মধ্যে 60-এর উপর মার্ক পেলে চান্স পাওয়া যায়, সোজা কথা। তাহলে তোমার কম্পিটিশন হবে মার্কের সঙ্গে, যে না আমার 100-র মধ্যে 60 পেতে হবে। এই 60 তো পায় না রে ভাই। তোমার প্রতিযোগিতা হবে মার্কের সঙ্গে, যে তুমি এখন কত পাচ্ছ 40, তাহলে ওটাকে 60-এর উপরে নিয়ে যেতে হবে, এটাই তোমার কম্পিটিশন। এই মার্কের সঙ্গে প্রতিযোগিতা। তোমার কোন বন্ধু কি করলো না করলো, হ্যান করলো ত্যান করলো, এগুলো কত দেখছি লাইফে। তোমাদের সময় হবে, অনেক বন্ধু বান্ধব থাকবে যারা প্রস্তুতি কমপ্লিট করে ফেলছে, এ বই পড়ছে, সে বই পড়ছে, এই ভাই সেই ভাই, এ ব্যাস ও ব্যাস, হ্যাঁ, এ কোচিং ও কোচিং, মানে একাকার অবস্থা। বুঝছো, একাকার অবস্থা। দিন শেষে দেখবা পাশে করতে পারতেছে না। কত উদাহরণ নিবা। অর্থাৎ এটা একটা মাইন্ড গেম, ঠিক আছে, মানসিক একটা Yes, খেলা আমি মনে করি এডমিশন টেস্টটা। তো তোমরা যারা মনে করতেছে হয়তো বা অনেকে আগায় গেছে, এটা হয়েছে সেটা হয়েছে, বিষয়গুলো আসলে এমন না। ঠিক আছে, বিষয়গুলো এমন না। মূলত বিষয়গুলো হচ্ছে এমন যে তুমি তোমাকে ডেভেলপ করতে পারছো কিনা। ঠিক আছে, তুমি যদি তোমাকে ডেভেলপ করতে না পারো, কে কি করলো ওইটাতে তো যায় আসে না। ঠিক আছে, তোমার এক বন্ধু সবকিছু শেষ করে ফেলছে, তো তোমার কি হয়েছে? বিষয়টা দেখো, তোমার কি হয়েছে? তোমার বন্ধু কি তোমার হয়ে পরীক্ষা দিয়ে দিবে? না। বিষয়টা হলো এইটা, তোমার বন্ধু সবকিছু শেষ করে ফেলছে, ভালো কথা। চান্স পেতে গেলে কত মার্ক লাগতেছে? 60-এর উপরে মার্ক লাগতেছে। তো তুমি চান্স পাওয়ার জন্য 60-এর উপর মার্ক উঠাও, কি করে উঠাবা তুমি উঠাও। তোমার বন্ধু কি করে করুক, ওর জন্য আরো তো সিট আছে, ওই সিট নিয়ে নেবে না। তোমার একটা সিট দরকার, তুমি 60-এর উপর মার্ক উঠাবা, তাহলে তোমার একটা সিট কনফার্ম, এটা সোজা হিসাব। বিষয়টা হলো এমন। তো এক্ষেত্রে yes, কে কত দূর গেল, কি করলো না করলো, এগুলাকে আমি বিবেচনায় আনতে বারবার বারণ করি, যে অন্যের সঙ্গে কম্পিটিশন না, কে কি করলো না করলো ওগুলো ধরবা না, বরঞ্চ তুমি প্রস্তুতি শেষ করতে পারলা কিনা। অন্যরা শেষ করছে তাতে তোমার কি যায় আসে, তুমি শেষ করছো কিনা এটা দেখো। অন্যরা পরীক্ষা 100-তে 100 পাচ্ছে, তুমি পাচ্ছ কিনা সেটা দেখো। এর মানে ও পাচ্ছে এর কারণে তোমার ডিপ্রেশনে যেতে হবে, বিষয়টা এমন না। কোচিং গুলাতে দেখবা তোমাদের অনেক বন্ধু বান্ধব আছে 100-র মধ্যে 80, মানে পরীক্ষা হলেই 80-90, মাথা নষ্ট অবস্থা।
ক্লাস টেস্ট গুলো হবে 20-20, ওরে বাপরে বাপ, মারাত্মক সাংঘাতিক অবস্থা। কিন্তু ফাইনাল পরীক্ষা আসুক দেখবো পাশ করতে পারবে না। তো বিষয়টা হলো যে না, তুমি তোমার জায়গাটা দেখবা। এই জন্য আমি তোমাদের সোড অ্যানালাইসিস দেখাবো, ঠিক আছে? এই জন্য তোমাদের আমি যখন সোড অ্যানালাইসিসটা দেখাবো বা সোড অ্যানালাইসিস এর ক্লাসটা নেব, এখনই নিব খুব দ্রুত। এই যে এই জায়গাটা আছে যে সোড অ্যানালাইসিস আমরা এখানে করব, আমি ক্লাসটা শেষ করে দেব। আজকে আমরা 1 ঘন্টা সময় ব্যয় করলাম। আমি আশা করব পরবর্তী দিনগুলোতে অনেক ছেলেমেয়েরা ক্লাসগুলোতে পার্টিসিপেশন করবে এবং যে যার মতো কোশ্চেন করবে, আমি কোশ্চেনগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এভাবে 1 ঘন্টা সময় দেওয়া এটা আমার জন্য অনেক কঠিন, কিন্তু তারপর আমি চেষ্টা করব। কিন্তু যদি সবার কাজে না আসে তাহলে তো দরকার নেই। তাহলে এই জায়গাটাতে দেখো, আমি তোমাদের হচ্ছে সোড অ্যানালাইসিস এর আমি জায়গাটা দেখাইছি এখানে। এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটাই মূলত মূল প্রসেস, মূল প্রক্রিয়া প্রস্তুতি নেওয়ার, ঠিক আছে? এখানে আমাদের এই হলো লেভেল জাস্টিফাই, এই যে লেভেল জাস্টিফাই এই জায়গাটা, অর্থাৎ 100 মার্কের মধ্যে 100 মার্কের পরীক্ষা হয়, এখানে মোটামুটি ভাবে 60 পেলেই চান্স হচ্ছে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়গুলোতে। যদিও আমি সবসময় বলি যে না, তুমি ফার্স্ট হওয়ার জন্য পরীক্ষা দিবা। 80 মার্ক হলে মোটামুটি ফার্স্ট সেকেন্ড থার্ড অথবা টপ 10 অথবা টপ 15 মধ্যে থাকা যায়। তাহলে তোমার টার্গেট থাকবে হলো 80, যদিও 60 মার্কেই চান্স হয় অলমোস্ট কম বেশি সকল বিশ্ববিদ্যালয়, এখন যদিও কাটমার্কটা বাড়ছে। তাহলে এই লেভেলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, লেভেল জাস্টিফাই। তুমি 100 মার্কের এখন একটা মডেল টেস্ট দিবা, এটা শুনে সবাই বলবে হা হা করবে, আরে বাবা এখন মডেল টেস্ট? হ্যাঁ, এখনই মডেল টেস্ট দিতে হবে। সেটা ইউনিভার্সিটির বিগত সালের কোশ্চেন, তোমরা বিগত সালের কোশ্চেন গুলা আমরা বা তোমরা নষ্ট করে ফেলতেছো পড়ে পড়ে, যেমন 1-এর ক 2-এর খ এভাবে পড়ে পড়ে শেষ করতেছো। কিন্তু না, তোমাদের উচিত বিগত সালের কোশ্চেনের পরীক্ষা দেওয়া। দেখো দেখো কত পাও। 100-র মধ্যে দেখো তুমি পাচ্ছ হলো 40, তাহলে 40 পেলে চান্স হবে না? গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সময় 60-এর উপরে কাটমার্ক ছিল রিটেন সবকিছু মিলে, তাহলে তুমি পরীক্ষা দাও, তুমি পাইছো 40, তাহলে গ্যাপ কোথায়? গ্যাপ এখানে 20 মার্ক। তাহলে এই 20 মার্ক তুমি কিভাবে আইডেন্টিফাই করলা? লেভেল জাস্টিফাইয়ের মাধ্যমে করলা। এখন এই জায়গায় তোমাকে অ্যানালাইসিস করতে হবে, সোড অ্যানালাইসিস, যে তোমার কোন জায়গা থেকে মার্ক আছে, কোন জায়গা থেকে তুমি মার্ক পাচ্ছ না, অর্থাৎ তোমার দুর্বল জায়গাটা আইডেন্টিফাই করতে হবে, ওইটা সমাধান করতে হবে। এরপর আবার মডেল টেস্ট দিতে হবে, দেখো তুমি ইমপ্রুভ করলা কিনা, দেখবো অটোমেটিক্যালি ইমপ্রুভ করে ফেলছো। এবং এই ইমপ্রুভ যদি মনে করো যে না, এখন তুমি মডেল টেস্ট গুলো দিলে, যেমন আমার মডেল টেস্টে 60 মার্ক পেলে তোমার প্রস্তুতি ভালো আছে, এবং তারা ফাইনাল পরীক্ষাগুলোতে যথেষ্ট ভালো করে, এই তো প্রসেস শেষ। মূল বিষয় তুমি এখন 100-র মধ্যে কত মার্ক পাচ্ছ, তোমার লেভেল জাস্টিফাই করবা। দ্বিতীয় কথা হচ্ছে কোন জায়গাগুলো তুমি পারতেছো না, স্বাভাবিকভাবে তোমার তো কোর্স কমপ্লিট নেই, তুমি তো পারবা না, ওই জায়গাগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে বিস্তারিত প্রস্তুতির মাধ্যমে। এরপর ওইগুলো সমাধান করে নিতে হবে, সমাধান করে নিলেই দেখবা তোমার পারফরমেন্স কি হবে, ইনক্রিজ হবে। আর ওই পারফরমেন্স যখন ইনক্রিজ হবে, বারবার রিভিশন, সাজেশন মূলক প্রস্তুতি, বড় ভাইদের দিক নির্দেশনা, এগুলো মেনটেন করে ফাইনাল পরীক্ষা পর্যন্ত যদি যেতে পারো, অবভিয়াসলি ভালো করবো, অবভিয়াসলি ভালো করবা। আর আমি লাস্ট আজকের ক্লাস শেষ করে দেওয়ার আগে লাস্ট একটা কথা বলতে চাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ কথা, যেটা বলার বাইরে। সেটা হলো এবছর ফার্স্ট কে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়? ওই চট্টগ্রামের এক মেয়ে, ঠিক আছে? এর আগের বছর ফার্স্ট কি হয়েছে সম্ভবত কোন জানি এক কলেজ, নটরডেম না, নটরডেম কলেজের মোটামুটি কম বেশি ফার্স্ট হয়, আরো কোন জানি কলেজের ছেলেমেয়েরা ফার্স্ট সেকেন্ড হয়। আমি তোমাদের স্পষ্ট বলতে চাচ্ছি যে ফার্স্ট হয়েছে বা এই যে তোমাদের বেলায় হবে, কেউ জানে না কে ফার্স্ট হবে, এবং যে ফার্স্ট হয় তার চেয়ে 1000 গুণ ভালো স্টুডেন্ট আমি দেখাই দেবো বা বের করে দিতে পারবো। সুতরাং আমি এটা বলতে চাচ্ছি, ফার্স্ট হলেই যে সে সেরা সেরা বিষয়টা আমার না, তার চেয়ে 1000 গুণ ভালো আছে স্টুডেন্ট আছে, এটা মাথায় রাখবা সব সময়। এমন হতে পারে ওই ছেলেমেয়েরা আবার পরীক্ষা না ফেল করতে পারে, এই চ্যালেঞ্জটা আমি করতেছি এবং সব সময় করব। একটা ইউনিভার্সিটি পরীক্ষাতে যে সকল ছেলেমেয়েরা চান্স পায় তাদের আবার পরীক্ষা না হোক, প্রায় 50 না হলেও অধিকাংশ ছেলেমেয়ে আবার ফেল করবে বা চান্সই পাবে না, ওই মার্কটা উঠাতে পারবে না। এটা একটা কি হয়, মানে ম্যাজিক খেলার মতো হয়, মানে ভাগ্যর উপরও ডিপেন্ড করে পরীক্ষার এক্সাম হলটা। তো সুতরাং এই জায়গা থেকে আমি তোমাদের এই জিনিসটা বলতে চাচ্ছি, সেটা হলো ফার্স্ট হওয়ার যোগ্যতা সামর্থ্য সবারই আছে, প্রস্তুতি ফার্স্ট হওয়ার মতো সবাই নাও, কিন্তু এক্সাম হলে ডেলিভারি কতজন করে আসতে পারো, এটা ইম্পর্টেন্ট।
এক্সাম হলে যদি সঠিকভাবে ডেলিভারি করে আসতে পারো তাহলে দেখবা নিজেকে অন্য একটা মাত্রায় দেখতে পারবা। আর এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া বা টপ 10 100-র মধ্যে আসার যোগ্যতা সবারই আছে, যারা পরীক্ষা দিবা সবারই আছে, এটা আমি বলবো। কারণ ওখানে কার ভাগ্য খেলে যাবে, ঠিক আছে, মৃত্যুই তো ভরাট করে, এর বাইরে তো কিচ্ছু না। ঠিক আছে, হয়ে গেল। তো বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেই যে সে ভালো স্টুডেন্ট, চান্স পেল না ভালো স্টুডেন্ট না, এটার পক্ষেও কিন্তু আমি না। সুতরাং পরিশেষে শুধু এতটুকু বলতে চাচ্ছি, আগ্রহ উদ্দীপনা রাখতে হবে, নিজের স্ট্র্যাটেজি ঠিক রাখতে হবে, তাহলে দেখবো ভালো কিছু একটা হবে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা ছেলেমেয়ের ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার যোগ্যতা আছে। আর এই যে বিভিন্ন জায়গা থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড দ্বারা হচ্ছে বা হয়েছিল বা তোমাদের সময় হবে, ইন ফিউচার হবে, তারা কেউ কখনো কল্পনাও করেনি যে সে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। ওই মেয়েরে গিয়ে ধরো, গিয়ে জিজ্ঞেস করো যে তুই কখনো ভাবছিলি কি, মনে মনে একবার ভুলে হলেও কি তোর মনে হয়েছিল যে তুই ফার্স্ট হবি? ও কিন্তু যদি সৎ ভাবে স্বীকার করে, সে বলে ভাই আমি কখনোই ভাবি নাই, আমি এটা শিওর ছিলাম যে হয়তো বা চান্স হবে, কারণ পরীক্ষা আমার ভালো হয়েছে, জাস্ট এই কথাটা বের হবে ওর মুখ থেকে। কিন্তু কখনো বা কেউ আসলে কখনো কল্পনা করতে পারে না যে সে ফার্স্ট হবে, সেটা এডমিশন টেস্ট হোক, সেটা জব পরীক্ষা হোক, যে কোনো জায়গাতে হোক না কেন, এটাই বাস্তবতা। সুতরাং ভালো আসলে অনেক ছেলে মেয়ে তোমরা আছো পরীক্ষার হলে, যারা ভালো ডেলিভারি করে আসতে পারো তারা ভালো কিছু করতে পারবে, এটাই। ওকে, তো লাস্ট আর কেউ যদি কিছু বলতে চাও বলতে পারো। আমরা আজকে সেশনটা এখানেই বন্ধ করব। আমরা নেক্সট সময় সুযোগ করে নতুন করে একটা সেশনের ডেট দিব। আর অপরদিকে তোমরা যারা আমাদের পেইড ব্যাচের ছেলে মেয়ে আছো, আমি অলরেডি ফাইলের কপিগুলো তোমাদের দিয়ে দিতেছি, আর আমি ওগুলোর উপর ভিডিও তৈরি করব, ওগুলো তোমরা দেখবা, আমি বুঝাই বুঝাই দিব। এর পরবর্তীতে যদি বুঝতে সমস্যা হয় আমরা তোমাদের জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমার সঙ্গে কথা বলো, সর্বোচ্চ স্কোপ পাবা। তো এই কেউ কি কিছু বলবা, কারো কিছু জানার আছে? দেখি একটু কমেন্টস পড়ি, যে কেউ যদি আসলে কমেন্টস করে থাকে। রিটেন নিয়ে তো হালকা করে বললাম, রিটেন নিয়ে আরো স্পেশাল ভিডিও করব, আলাদা ভিডিও করব। লাইভ সেশনে কতজন আছেন? না, এগুলো দরকারি জায়গাগুলোতে তো আপনারা আসবেন না, এটা হলো মূল কথা। তো যাই হোক না কেন, আমি আমার জায়গা থেকে চেষ্টা করলাম, এটা সেফ থাকলো প্রাথমিক একটা ক্লাস। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলো আরো উপযুক্ত প্রমাণ, দলিল বা ডকুমেন্ট বা আপনাদের যাতে উপকার হয় এই বিষয়টার উপর সর্বোচ্চ গুরুত্ব দেব। ঠিক আছে, মানে আমি সাজুগুজু করে আসবো, মানে ডকুমেন্ট রেডি করে আসবো আর কি। তো আচ্ছা, আজকে এ পর্যন্তই নাকি? তাহলে কেউ কিছু কি বলবা? আমরা স্কিপ করে দেই, আজকের ক্লাসটা এখানে শেষ করে দেই। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ।